ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়। শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। নিশ্চয়ই ভাবছেন শুরুতেই আমি ঈদের গান কেন করলাম তার কারণ হলো আজকের তারকা কথনের সেট যেই তারকা আলোকিত করেছেন তার জীবনের সঙ্গীত যাত্রা শুরু হয়েছিল মায়ের সাথে সাথে এই গানটি গাওয়ার মাধ্যমে। তারপর পারিবারিকভাবে তিনি চলে গেলেন কুয়েতে এবং সেখানেও অসম্ভব মেধাবী এবং প্রাণবন্ত সেই মেয়েটি তার মেধার স্বাক্ষর রাখলেন নাচে, ডিবেটে, পড়াশোনা এবং অবশ্যই সঙ্গীতে। এবং তারপর বাবা মাকে না জানিয়েই তিনি তার নামটি পাঠিয়ে দিলেন সেরা কণ্ঠে। তারপর ৯২,০০০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২০০৯ সালে তিনি হয়ে উঠলেন সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন। এবং তারপর কি হয়েছিল সেটি তো আপনারা সকলেই জানেন, আমরা সকলেই জানি। এবং বর্তমানে তিনি হয়ে উঠেছেন প্লেব্যাকের অপ্রতিদ্বন্দ্বী একজন শিল্পী এবং তিনি আমাদের সকলের ভীষণ প্রিয়, আমার তো ভীষণ প্রিয়, কোনাল। শুভ জন্মদিন। থ্যাংক ইউ ইরা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এবং জন্মদিনের দিন আমরা তো কথা বলছিলামই অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আজকে আসলে কি বলা যায়, কি দিয়ে শুরু করা যায়। তখন মনে হলো শুরুটা আসলে শুরু দিয়েই শুরু করা উচিত। দ্যাট ইজ সো নাইস ইরা, এত সুন্দর কথা। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। জন্মদিনের দিন নিশ্চয়ই অনেক ধরনের পরিকল্পনা, ফ্যান ফলোয়ার্স, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার অনেক প্ল্যান আছে দিন নিয়ে। এবং সবচেয়ে মজার বিষয় হলো সবার জন্মদিন একদিন ব্যাপী হয়, কিন্তু কোনাল আপুর জন্মদিন হয় 3 দিন ব্যাপী। কেমন যাচ্ছে 3 দিন ব্যাপী জন্মদিন? জন্মদিনটা তো আসলে স্পেশাল ফিল করানোর দিন। তো যে কোনো মানুষকেই যখন বিশেষ একটা অনুভূতি দেয়া হয় তার নিশ্চয়ই অনেক ভালো লাগে, তাই না? জীবনে আসলে মানুষ তো ওই ভালোবাসাটাই চায়, অ্যাটেনশন চায় প্রিয় মানুষদের। তো সেটা আমার ফলোয়ার্স কিংবা ফ্যান্স কিংবা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছ থেকে যখন পাই, যখন স্পেশাল ফিল করি, ওটা তো অন্যরকম একটা অনুভূতি। এবং আমি আসলেও কিন্তু ছোটবেলা থেকে এই জন্মদিনটার জন্য অপেক্ষা করি। আমার মনে হয় অনেকেই আমরা না, যে ওই দিনটা একটু বেশি বেশি ভালোবাসা পাবো এবং সারপ্রাইজ গিফটের জন্য ওয়েট করি। হ্যাঁ, যেমন কালকে রাতে আমি একটা রেকর্ডিং থেকে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেছে, 11:30 দিকে। আম্মা ফোন দিছে, তুমি আসো না এখনো, কোথায় তুমি? আমি এই যে কাছে। কিন্তু বাসায় গিয়ে দেখি যে আমার বড় মামি, তারপর আমার ভাই আছে, মামাতো ভাই আদর, তারপর পিচ্চি একটা হাবিবা, ওরা সহ বসে আছে। আম্মু সুইটস বানিয়ে বসে আছে, আমার ভাই খাবার অর্ডার করে বসে আছে। এই ছোট 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 জিনিসগুলো, যেমন জিয়া হচ্ছে আগে থেকে কেক এনে বাসায় রেখে তারপর গেছে আমাকে রেকর্ডিং থেকে আনতে। আচ্ছা, ছোট ছোট ব্যাপারগুলো না মনে হয় যে আই অ্যাম স্পেশাল টু দ্যাম, অফকোর্স, এবং এটা ভালো লাগে। নিশ্চয়ই। আমরা যেহেতু শুরুতে একটু কুয়েতের ব্যাপারটা ছিল, সেই সময় তো জন্মদিনের মানে ছোটবেলায় যেহেতু বাবা মায়ের সাথে অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতো, আর এখন তো একটু অন্যরকম। তো দুই জন্মদিনের পার্থক্যটা কিরকম থাকে? আমার আগের জন্মদিনে আব্বু ছিল, এবং 2020 সালের পর থেকে জন্মদিনটা একেবারেই মানে আমার মনে হয় না যে নিজের থেকে আগে যেমন এক্সাইটমেন্ট কাজ করতো ওটা কম। তো বাবা নেই এখন, যদিও অফকোর্স সে আমার স্পিরিটে আছে। তো কুয়েতে এমনও হয়েছে যে আমি যখন দেশে এসেছি তখন তো আব্বু আম্মু ওখানে, তো মাঝে মাঝে আম্মু এখানে ছিল, আব্বু ওখানে ছিল। তো দেখা যেত যে জন্মদিনে আব্বু দেশে নেই, সে তার কয়েকদিন আগে আমার টিকিট করে রাখতো, এবং ঠিক ওই বার্থডে সময় আব্বা আমাকে নিয়ে যেত ওখানে। আম্মু রাগ করতো যে তোমার সাথে কেন পালন করবে, এরকম হতো আর কি। এবং কুয়েতেও কুয়েতবাসী, কুয়েতের আঙ্কেল আন্টিরা, আমাদের সোসাইটি, বাঙালি ছোট্ট পরিসরের আমাদের যারা এক্সপ্যাট্রিয়েটস, তারা মিলে আমাকে সেই ভালোবাসাটা দিত। ওটা ডিফারেন্ট, এখন ডিফারেন্ট। এখন যাদেরকে আমি চিনিও না তাদের কাছ থেকে ভালোবাসা পাই, দোয়া পাই, আদর পাই। তো এটা তো যারা অনেক সৌভাগ্যবান তারাই আসলে মানুষের ভালোবাসা পায়। একদম সত্যিই তাই। আমরা জন্মদিন নিয়ে তো কথা বলার সময় আসলে জন্মদিনের দিন নিজের ব্যাপারে নিজের মাথায় অনেক কিছু আসে, নিজেকে নিয়ে অনেক ভাবনা আসে। এই যে এত মানুষের ভালোবাসা পাওয়া, এত মানুষের দোয়া পাওয়া, এবং এটা একটা অনেক বড় ব্লেসিং যে কারো জীবনে। এবং একই সাথে নিজের জীবন নিয়ে অনেক চিন্তা আসে, কি পেলাম, কি প্রত্যাশা করেছিলাম। ঠিক 1 বছর আগে এই সেটে আপনি বলেছিলেন এই বছর আমি আমার জীবনে যোগ চাই। যোগটা কতটুকু হলো? অনেক যোগ,
অনেক যোগ, অনেক নতুন স্বপ্ন, নতুন প্ল্যানিংয়ের যোগ হয়েছে এবং সেটা এক্সিকিউশনও হয়েছে। আমার জীবনে সুন্দর কিছু গান এসেছে নতুন, সেই গানগুলোর জন্য আরও অনেক বেশি ভালোবাসাও যোগ হয়েছে। যোগের তো আসলে শেষ নেই, সেটা আমি এই পার্থিব যোগ বলি কিংবা আমার নিজের ভাবনা থেকে আমার ভিতরকার যে ফিলসফি, আমার এই জীবনের পরের জীবনকে নিয়ে ভাবনা, হ্যাঁ হ্যাঁ, সেই ভাবনার জন্য রেডি হওয়া, সেটাও একটা যোগ। তো যোগের শেষ নেই, সবই যোগ, সবই বিয়োগ যোগ আসলে হচ্ছে। কিচ্ছু নেই। এখন এই মুহূর্তে আমাদের তারকা কথনের সেটে আরো একটা ভাবনা যোগ হচ্ছে। টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসনা হাবিব ভাবনা। আমরা চলে যাচ্ছি তার কাছে। হ্যালো আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ দুপুর। আজকে আমার অনেক পছন্দের একজন মানুষের জন্মদিন। শুধু আমার পছন্দ বললে ভুল হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রিয়তমা যিনি। আজকে আমার বোন কোনালের জন্মদিন। আমি একটু দূরে আছি, তাই আমার মনটা তো পড়ে আছে আপুর কাছেই। তাই ভাবলাম যে ঠিক আছে, লাইভেই ফোনটা করি, লাইভে ফোন করেই বলি আপু শুভ জন্মদিন, অনেক 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 ভালোবাসা, অনেক অনেক দোয়া তোমার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাবনা। আমার জীবনের একটা অপূর্ণতা হচ্ছে যে আমার কোনো ছোট বোন নেই। আমার যখন ভাই হয়েছে আমি খুব রাগ করেছিলাম, আমার ভাই কেন হলো। তো ভাবনাকে আমি যে আদরটা করি, যে স্নেহটা করি, আমার জীবনের যে অপূর্ণতাটা ছিল আমার বোন নেই বলে, সে সবটুকু ঢেলে কিন্তু আমি ভাবনাকে বোনের মতন, আমার ছোট্ট বোনের মতন আদর করি সব সময়। আমি অনেক খুশি I love হয়েছি you. তুমি ফোন করেছো এবং এটা আমার দায়িত্ব, অবশ্যই আমি করব। আর একটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে কোনাল আপু তো খুব ভালো গান গায়, সেটা তো আমরা সকলেই জানি। কোনাল আপু তার সাথে সাথে খুব ভালো ছবি আঁকে। তাই আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু তাকে রিকোয়েস্ট করেন সে যাতে আবার আঁকা আঁকিতে মনোযোগ দেয়, সে যাতে ছবিও আঁকা শুরু করে। এটা আমি চাই যে আপু তুমি ভাবনা ছবিটা আঁকা শুরু ভাবনা করো। যেদিন গানটা রিলিজ করবে, ওর কিন্তু সুন্দর গান রিলিজ করার কথা, আচ্ছা। যেদিন গান রিলিজ করবে সেদিন আমি ছবিটা এঁকে দেখাবো। তুমি প্রমিস করো যে তুমি গানটা জলদি গাবা। গানটা জলদি গাবো। আমার আমার বোন এগুলো সব অর্গানাইজ করবে, তারপর হ্যাঁ। আমি গান গাবো। বাট Okay. ছবি আঁকতে কাউকে লাগে না আপু, তুমি ওকে, এগুলো ঠিক বলো আছে, না। তুই গান গাবি আর আমি পাশে ছবি আঁকতে থাকবো। সরি, আর ক্যারেক্টার থাকতে পারলাম না, আমরা একটু এখন বোন বোন হয়ে যাই। এবং আরেকটা মজার কথা আমি শেয়ার করি, আমার মা এবং কোনালাপুর মা, আমাদের দুই মাকে দেখলে আপনাদের মনে হবে যে তারা আসলে একজন, তারা দেখতে একই রকম, তাদের কথা এক, আচরণ ফিলসফি এক, সব এক। সব এক তাদের। তো আমাদের মারা আসলে আমাদের সবচেয়ে কি বলবো বড় আসলে ইন্সপিরেশন, বলা যায় আপু। ইন্সপিরেশন, হ্যাঁ। এবং আমরা তাদেরই মিনিচার ভার্সন, আসলে আমরা রিয়েলাইজ করি না, বাট একদমই তাই। এবং আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের মাদের মতো হয়ে যাচ্ছি। তো আন্টির আম্মুর পক্ষ থেকেও তোমাকে অনেক ভালোবাসা। Thank আর you. আমার বাবার কাছে তো বাংলাদেশের সবচেয়ে সেরা গায়িকা কোনাল, সারাদিন আপু লিখতে থাকে ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আঙ্কেল, কোনাল। আমার আঙ্কেল, So, হ্যাঁ। আমাদের পুরো পরিবারের কাছে কোনাল আপু যেরকমটা বললো যে তার ছোট বোন নাই, আমারও আসলে একটা দুঃখ সারা জীবনের ছিল যে আমার বড় ভাই নাই, বড় বোন নাই। সো আমার বড় বোনের অভাবটাও তুমি পূরণ করেছো এবং thank করে you so যাচ্ছ। much, thank আমি তোমাকে অনেক জানাই আর অনেক জানাবো, ঠিক আছে? হ্যাপি বার্থডে। Please. মানুষকে ফোন করার সুযোগ দাও। ওকে, থ্যাংক ইউ ভাবনা। অনেক ধন্যবাদ ভাবনা আপু। আমরা দেখতেই পেলাম আসলে বোনের মধ্যে যে খুনসুটি ব্যাপারটা এবং আবদার। বোন আজকে কিন্তু জন্মদিনে আবদার করে বসেছে ফেলেছে, যে হ্যাঁ। ছবিটা আঁকতে হবে এবং বড় বোনও বলেছে গানটা গাইতে হবে। আমরা তাহলে অপেক্ষা করছি কোনাল আপুর ছবি আর হ্যাঁ। ভাবনা আপুর গান, গানের। হ্যাঁ। ওকে, ঠিক আছে। এই যে এত মানুষের ভালোবাসা, ভাই পাওয়া, বোন পাওয়া, আমিরুল বাবা পাওয়া, হ্যাঁ। পুরো পরিবার আসলে পাওয়া এই মিউজিক ইন্ডাস্ট্রিতে এসে, এবং এই যে শিল্প সত্তা, এই শিল্প সত্তা চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এত বড় একটা যাত্রা আপনার জীবনে, সঙ্গীতের পথযাত্রা, এটাকে কি মূল্যায়ন করছেন কিভাবে নিজে? আমি সম্পর্কের কথাটা আগে বলি ইরা। যারা আমাকে খুব কাছ থেকে আমার সঙ্গে মিশেছে তারা জানে যে আমি যতটুকু কথা বলি ওই কথাটুকু আমি ওন করে বলি।
আমি যাকে একটা সম্বোধনে আনি সেটা বিলিভ করেই সেটা করি। আমি কোনোদিন কোনো কিছুতে আমার কোনো সম্পর্ক, কোনো কাজ, কোনো কথা, কোনো ভাবনায় হিপোক্রেসি রাখিনি। আমি যেটা ভাবি সেটা বলি। যদি আমার মনে হয় যে এটা না, সেটা নাই বলি, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলি। কখনো বলতে ইচ্ছে না করলে চুপ থাকি, কিন্তু যেটা আমি মনে ভাবছি ওইটা অন্যটা বলতে হবে, এটা আমি করি না কখনো। যাকে আমি আমার বাবার স্থানে আমার অভিভাবকের মতন ভালোবাসি, তাকে যখন সে নামটা বা সে ডাকটা দেই, একদম মন থেকে বিশ্বাস করে সেটা করি। যাকে আমি আমার বোনের মতন, ভাইয়ের মতন ভেবে সেই ডাকটা দিই, একদম মন থেকে বিশ্বাস করে করি। ইরাকে আমি ততটুকুই ভালোবাসবো, ততটুকুই ভালোবাসা দেখাবো যতটা আমি ভিতরে ধারণ করি। সো এই সম্পর্কগুলো কিন্তু একদিনে হয়নি। আমাদের অনেক কমিউনিকেশন হয়েছে, ইন্টারাকশন হয়েছে, এবং ফাইনালি গিয়ে আমার মনে হয়েছে যে সে আমার জীবনে আসলে এই রকম একটা জায়গায় অবস্থান করে, তাই তাকে এটা ডাকা ঠিক আছে আমার। তখনই কিন্তু আমি তাকে সেই ভালোবাসাটা ডাক দেই। এবং এই প্রাপ্তিগুলো, এই যে এই সম্বোধন, এই সম্পর্ক, এই কমিউনিকেশনের আদান প্রদান, আবেগের আদান প্রদান, এগুলো খুব সৌভাগ্যবান মানুষের জীবনে চিরস্থায়ী হয়। যেমন ধরো, প্রাপ্তি অনেকের জীবনে আসতে পারে, কিন্তু প্রাপ্তি ধরে রাখা, কনস্ট্যান্ট হওয়া, লেগে থাকা, এটা সবার জীবনে হয় না। সত্যি, যে ভাগ্যবান তার জীবনে ওটা থেকে যায়। এবং আপনি যখন মন থেকে জিনিসটাকে ধারণ করছেন, হ্যাঁ, তখনই কিন্তু সেটা থেকে অনেক যাবে। বেশি স্থায়িত্ব সো পাচ্ছে। আমি ভাগ্যবান যে ভাবনা তো বললো ও জ্বালায়, আমিও অনেক জ্বালাই, কিন্তু তো এত এত কিছুর পরেও এই মানুষগুলো আমার জীবনে যারা আছে, তারা আমার জীবনের অন্যতম প্রাপ্তি। মানে নিজের রক্তের সম্পর্ক যারা, তারা তো আছে, মানে সেটা তো ছিন্ন করার অবকাশ নেই যত যাই হোক, কিন্তু এর বাইরেও নিঃস্বার্থভাবে যারা আছেন আমার জীবনে, সেটা আমার ফ্যানস কিংবা ফলোয়ার্স কিংবা আমার এই বন্ধু বান্ধবরা যারা, আমিরুল বাবার কথা বললে ভাবনা আছে, এমন অনেকেই আছে। তো আমার জীবনের অন্যতম প্রাপ্তি তারা। সত্যি তাই। এবং আমরা দেখেছি যখনই আপনি যে কোনো জায়গাতে ইন্টারভিউতে যান, কথা বলেন, আপনার একেবারে সঙ্গীত গুরু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে আপনি মেনশন করেন। হ্যাঁ, কারণ মানে জীবনে গ্রেটফুল না হলে, কৃতজ্ঞতা না থাকলে, ওইটা আইডেন্টিফাই না করতে পারলে যে আমি এর কারণে এতটুকু নিজেকে আউটগ্রো করতে পেরেছি, এটা না থাকলে আমার পার্সোনালি মনে হয় যে আমি আসলে গ্রো করতে পারবো না। আমি কুয়েত থেকে এসে বাংলা ঠিক মতো বলতে পারতাম না, সেটা আমি আমিরুল বাবার কাছ থেকে শিখেছি। উনি এত বড় মাপের একজন শিশু সাহিত্যিক, তার সান্নিধ্যে আসা কিন্তু অনেক বড় ব্যাপার। আমি মুনিম ভাইয়ের কাছে, যে মুনিম ভাই স্ক্রিপ্ট করছে কি দারুণ, মুনিম ভাইয়ের কাছে বাংলা উচ্চারণও শিখেছি। আমি অপু ভাইয়ের কাছে শিখেছি, ব্রাউনি আপু আমাকে একদম ধরে ধরে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। সাগর আঙ্কেলের কাছে একটা অন্যরকম জিনিস শিখেছি, সেটা হচ্ছে মা ভক্তি, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। তো আমি এসেই বললাম না যে চ্যানেলের আশেপাশে যা দেখি, যাদেরকে দেখি, সবার কাছে আমি কিছু না কিছু শিখেছি। এবং আমার পরিবার আসলে তারাই ছিল, দেশে তো আব্বু আম্মু ছিল না, তাদের মধ্যে আমি বড় হয়েছি। কিন্তু হ্যাঁ, এবং সবাই চ্যানেলাইতে আসার পরে বলেন এটা আমার সেকেন্ড হোম, কিন্তু আমার কোনালের first কাছে home-ই এটা এটা। ফার্স্ট হোম। হ্যাঁ, বিকজ আমি দেশে এসে আমার মামা মামি ছিল এবং চ্যানেলাই ছিল। এবং আমরা ভীষণ রকম গর্ববোধ করি যখন দেখি আমাদের বাড়ির মেয়েটা কোনাল, সে এখন মানে শুধুমাত্র চ্যানেল আইতে না, পুরো পৃথিবীব্যাপী তার গান সমাদৃত হচ্ছে এবং প্রশংসিত হচ্ছে, গ্লোবাল টপ চার্টে জায়গা করে নিচ্ছে। একটু কাজের জায়গাটায় ফিরে আসতে চাই এবার। প্রিয়তমা, সুরমা সুরমা, অসংখ্য গান এখন জনপ্রিয়, এত বেশি হিট, সব জায়গাতে আমরা গানগুলি শুনছি। এবং আরও একটি নতুন গান ও জান, হ্যাঁ, সেটিও আসছে। আসছে। গানটা সম্পর্কে একটু শুনি। ও জান হচ্ছে আমাদের গত বছর একটা গান রিলিজ হলো, ময়না। ময়না গানটাও তো সবার মুখে মুখে ছড়িয়েছে। তো সেই ধারাবাহিকতায় গানচিল থেকে নতুন একটি গান করছে। ময়নাটা যেমন খুব ড্যান্স নাম্বার, নাচের একটা গান, আসিফ ইকবাল ভাইয়ের লিরিকে, আকাশ সেন দাদার সুরে। তো গানচিল থেকে বাংলা অরিজিনালস নামে একটা সিরিজ শুরু করেছে, যেটা প্রথম গান ছিল ময়না। তো এখন সেকেন্ড গান ওটার, ও জান। তো ও জানটা আসবে পরশুদিন। ও আচ্ছা।
এটা আবার একদমই বিপরীত, একেবারে সফট রোমান্টিক একটা গান। সো সেটা আসছে পরশুদিন ইনশাল্লাহ। আজকে আরেকটি গান রিলিজ হওয়ার কথা ছিল আমার জন্মদিনে, ওকে, উড়বো আমি। আচ্ছা, এটা কোথা কিন্তু থেকে? এটাও রিলিজ হচ্ছে, এটা একটা আরেকটা লেবেল থেকে আসছে। এটা শুভ, একজন অস্ট্রেলিয়ান প্রবাসী, ওর ভাই গান করছে, ও পুরোটা প্রডিউস করছে। বাট যেহেতু ও জানটা আসবে 30 তারিখ, এবং ও জানটা একটা অনেক বড় মাপের একটা প্রজেক্ট, তো এই জন্য আজকে আর ও রিলিজ করেনি, আমি ওকে মানা করেছি। ওইটা ভ্যালেন্টাইন্সের আগ দিয়ে আসবে। সো ও জানটা নিয়ে আমি আশাবাদী, কারণ খুব সুন্দর একটা গান, ছিমছাম প্রেমের গান, আবার ভিডিওটাও খুব দারুণ সিনেম্যাটিক একটা ভাবে করা হয়েছে। সো ইটস আ মিউজিক্যাল মুভি। বাহ, সবাইকে দেখার আমন্ত্রণ, শোনার আমন্ত্রণ। এবং আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি। আসলে এত ভালো ভালো গান আমরা মিউজিক ইন্ডাস্ট্রিতে পাচ্ছি, এবং গানগুলি তো সবার মুখে মুখে চলে যাচ্ছে। ময়নার কথা বললেন, প্রিয়তমা তো ফিল্মের গান, সেটা তো আলাদা আছে। একটা মাত্রায় গেছে। এই যে গান গাওয়া, কোনাল সঙ্গীত শিল্পী, এটা তো আমরা সবাই জানি, কিন্তু কোনালের যে আরো অনেক গুণ আছে সেটা ধীরে ধীরে আমরা টের পেয়েছি বিভিন্ন জায়গায়। যেরকম একটা ফোন কলের মাধ্যমে আমরা জানতে পারলাম কোনাল আসলে ভালো ছবিও আঁকে। কিছু না, আসলে কি জানো, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। যে একটু জানতে পারে, হ্যাঁ হ্যাঁ, সে আসলে জানতে পারে সে কতটা জানে না। মানে আমি যতটা শিখি বা পড়ি বা দেখি, আমি ততটা বুঝি আমি কত মূর্খ এবং কত জানি না, এবং পৃথিবীতে যে আমরা কত ছোট। সো আসলে কিছুই জানি না, সব কিছুই করার চেষ্টা করি, এইটুকুই। এবং এই করার চেষ্টায় আমরা কোনালকে ছোট কাকুতে একটু অভিনয় করতে দেখেছি, চ্যানেল আয়ের অ্যাওয়ার্ড ফাংশনে আমরা উপস্থাপনা করতেও দেখেছি। এবং আমরা আপনার মায়ের কাছে বলতেও শুনেছি, যখন কুয়েতে ছিলেন তখন আপনি কিন্তু ডিবেট, নাচ এসবের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ওই যে সবকিছুর মধ্যে একটা ছোঁয়া দিয়ে দেওয়া, একটু একটা কোনালের চেষ্টা জাদু করা। ছড়িয়ে দেওয়া, সেই বিষয়টা আমরা দেখেছি। এবং আপনি খুব ভীষণ রকম স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, সেটা আপনার কথা শুনে আমরা বুঝতে পারি, এবং এটা অনেকে বেশ পছন্দও করেন। সো সেই জায়গাটা থেকে যদি আমি একটু উপস্থাপনার জায়গাতে আসি, বর্তমান সময়ে আমরা দেখি শিল্পী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় যখন ইন্টারভিউ দিতে যান একটু বিব্রত হন কিছু প্রশ্নে। প্রশ্নগুলো নিশ্চয়ই আপনিও হয়তো ফেস করেছেন। না, আমাকে ফেস করতে হয়নি, হয়তো ওই অনুষ্ঠানগুলো ইদার আমি অ্যাভয়েড করি, নয়তো আমাকে দেখে হয়তো ওরা সাহস পায় না এই প্রশ্নটা করতে। যে কোনো একটা হবে। হ্যাঁ, যেরকম আমি যদি একটু নিয়েই আসি, সেক্ষেত্রে আপু আপনার ড্রেসটার দাম কত? এই যে উপস্থাপনার বিষয়টা কলুষিত হচ্ছে দিন দিন, হ্যাঁ। এইটা নিয়ে আপনি কি বলবেন? আমার কাছে ঘুরে ফিরে ওইটাই মনে হয় যে জ্ঞান যত কম, ধরো আমার যত কম জ্ঞান, আমি তত কথা বলি বেশি। তো জ্ঞান কম হলে কথা বেশি হবে, কিন্তু সেই কথার কোনো ভারত্ব নাই। তো সো উপস্থাপনায় কি উপস্থাপন করবে, গেস্টকে কিভাবে উপস্থাপন করবে, সেটা বাদ দিয়ে আমার অনুষ্ঠানটা কিভাবে বিক্রি হবে সেটা নিয়ে যখন উপস্থাপক ভাববে বা প্রডিউসার সেই প্রস্তাবে যখন রাজি হবে, তখন কাজটা তো আর আসলে উপস্থাপনা হচ্ছে না, তখন অনুষ্ঠান বেচা হচ্ছে। তো আমার মনে হয় যে উপস্থাপনার যে একটা আলাদা সুন্দর শিল্প, এটাতে যে কত পড়াশোনা দরকার হয় আমাদের, কত জানতে হয়, না জানলে তো আমি একজনকে গাইড করতে পারবো না। হ্যাঁ, তো ওই গাইডেন্সটা দেয়াটা কিন্তু উপস্থাপকের কাজ, কারণ ক্যামেরার সামনে সে বসে আছে। সো আমার কাছে মনে হয় যে একটু জ্ঞানের অভাব আছে, একটু না, ভালোই জ্ঞানের অভাব আছে। এবং শুধু গেস্টকে নিয়ে না, সমাজ, দর্শন, আমাদের অবস্থান, আমাদের পরিচয়, সব কিছু নিয়ে জ্ঞান রেখে পড়াশোনা করে তারপরেই রাজি হওয়া উচিত একটা কাজ করতে যাওয়ার। আমাকে একটা অনুষ্ঠানে যদি এখন উপস্থাপনা করতে বলা হয়, বা ধরো কথার কথা আমাকে অনেক সিনেমায় কিংবা অনেক নাটকে হয়তো অ্যাক্টিং করতে প্রস্তাব দেয়, এটা অনেককেই দেয়, ওর মধ্যে আমাকেও দেয়। আমি যদি হুট করে রাজি হয়ে যাই যে ওকে আমি এখানে এই টাকা পাবো এই জন্য আমি চলে যাই, বা আমার এই এক্সপোজারটা হবে এই জন্য আমি চলে যাই, আমার মনে হয় যে নৈতিকভাবে এটা ঠিক না। একজন শিল্পী হিসেবে আমার সেই কাজটাই করার চেষ্টা করা উচিত যেটার উপরে আমি মনে করি যে আই হ্যাভ দ্য এডুকেশন অর দ্য স্কিল। তো সেই উপস্থাপকের আমার মনে হয় ওই দিকটা একটু খেয়াল রাখা উচিত।
সত্যি তাই। আমরা এডুকেশনের দিকটা এবারে একটু আসি। কোনাল ভীষণ পড়াশোনা করতে পছন্দ করে, এটা তো আমরা জানি এবং পিএইচডি নিয়েও তার চিন্তা ভাবনা হ্যাঁ। একটু দেখা দেখি চলছিল, সেটার এখন কি অবস্থা? সেটার অবস্থা হলো সেটার অবস্থা হলো সংসারের কাজ হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে গান বাজনা সব কিছু মিলিয়ে সময় করে এটা নিয়ে যে ঘাটাঘাটি করব, এবং এটা এত সময় সাপেক্ষ একটা ব্যাপার, এটাতে অনেক জীবনের অনেকটুকু কমিটমেন্ট এটাতে দরকার। সেই কমিটমেন্টটা যে করব ওইটা নিয়ে আমি আসলে টেনশন আচ্ছা এটাকে করছি। আমরা বলে দেই ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। হতে পারে, মানে অনেক ধরনের কমিটমেন্ট নিয়ে এখন পড়ে আছি তো, হ্যাঁ, হ্যাঁ। বাট ওইটা শীঘ্রই শুরু করব আমি আসলে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরাও চাই আসলে সেটা শেষ হোক, এবং ডক্টর স্বপ্নর মনের কোনাল এইটা আমরা বলতে চাই এর পরবর্তীতে। সেটা ইনশাআল্লাহ যদি আমি ওইটা অর্জন করতে হ্যাঁ, পারি তা হ্যাঁ, তো আসবে। নিশ্চয়ই। আমি শুধু আসলে জ্ঞানটা নিতে চাই, আমি শুধু আসলে জানতে চাই যে আসলে সঙ্গীত দিয়ে আমাদের সে 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের, বিশেষ করে বাংলাদেশের সঙ্গীত দিয়ে, শুধুমাত্র দেখা গেল যে ঘুম পাড়ানি গানগুলো দিয়ে বাচ্চার বিকাশটা আসলে কতটুকু হয়। বাহ, দারুণ। আমরা এবার একটু আসতে চাই কোনালের যেই কর্ম জগৎ রয়েছে, যেই গানগুলি রয়েছে, এবং সেই জায়গাটাই কোনাল এগিয়ে চলছে। এবং কোনাল শুধুমাত্র কিন্তু গানই করছে না, কোনালের আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখি। কোনাল দেশকে ভীষণ ভালোবাসে এবং শিশু বিকাশ নিয়ে সে পড়াশোনা করতে চায় এবং নানান বিষয় নিয়ে সে কাজও করতে চায়। আমরা দেখেছি ইউএনডিপিতে আপনার এঙ্গেজমেন্ট আছে, সেখানে আপনি কাজ করছেন এবং আপনার নানান ধরনের ভাবনা রয়েছে। সেই জায়গাটা থেকে আমরা চাইবো কোনাল শুধুমাত্র গান গেয়ে যাচ্ছে এমনটা নয়, কোনাল আরও অনেক কাজ করুক, কোনালের যে কাজের পরিধি বিস্তার এটা আরও অনেক বেশি হোক। আমাদের সময় অনেক সীমিত, আমরা আরও অনেক আড্ডা দিতে চাই কোনালের সাথে, কিন্তু আজকের এই পর্ব থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। একেবারেই শেষ পর্যায়ে দর্শকদের জন্মদিনের দিন কি বলতে চান? আমি আসলে খুব আপ্লুত এবং আমি নিজেকে খুব ধন্য মনে করি যে আমি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পাই। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা কেনা যায় না, যেটা কেনা যায় সেটা তো আসলে ভালোবাসা না। আপনাদের ভালোবাসা আমি পাই, দোয়া আমি পাই, এটা আমার জীবনের একটা পথ প্রদর্শক, যাতে আমার জীবন থেকে, আমার গোল থেকে বিচ্যুত না হই। আপনাদের ভালোবাসাটাই আর সেটা আমাকে দেখায়। এই ভালোবাসাটা আমি আজীবন চাই এবং আপনাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসি। আমরাও আপনাকে অনেক অনেক ভালোবাসি প্রিয় দর্শক। আজকের বার্থডে গার্ল কোনাল, তাকে আবারও চ্যানেল আই পরিবারের পক্ষ Thank থেকে you so অনেক much, অনেক Channel I. শুভেচ্ছা, এবং আমরা আসলে ভীষণ রকম গর্বিত আপনাকে নিয়ে, Thank you দ্যাট so ইউ much. বিলং ফ্রম চ্যানেল আই। Thank এবং you. যেখানেই আমরা শুনি কোনাল আপু, সেখানে মনে হয় আমারই পরিবারের একজন হয়তো সেখানে course, of রিপ্রেজেন্ট course. করছে। এবং পরশুদিন তো আসছে ওজান, হ্যাঁ, তো জন্মদিনের গিফট হিসেবে তারকা কথনের সেটে ওজানের কয়েকটা লাইন আমরা একেবারেই শেষে শুনতে শুনতে একটু তাই? বিদায় নিতে চাই। আগে গিয়ে দেয়া ঠিক হবে? আসিফ ভাই পরে না, একটা লাইন আমি গাইতেই পারি, জাস্ট ওই লাইনটা। ও জান জান রে কি পাগল টান, মন পাখি জান রে হয়ে গেছো প্রাণ। ও জান জান রে কি পাগল টান, মন পাখি জান রে হয়ে গেছো প্রাণ। এর বেশি গাইলে আমরা পরশুদিন অপেক্ষা করব গানটির জন্য, পুরো গানটা দেখবার জন্য। এবং প্রিয় দর্শক, আশা করছি আপনারাও গানটি পছন্দ করবেন এবং কেমন লাগলো সেটা তো অবশ্যই আমরা দেখতেই পারবো অবশ্যই। সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আশা করছি পরবর্তী আয়োজনে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি।